তো আজকে তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপের রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত। ঠিক আছে, ঊনবিংশ শতকের যে রাজতান্ত্রিক তো আমরা এর আগেই দেখলাম যে কি ফরাসির বিপ্লবের আগে অর্থাৎ প্রাক ফরাসি বিপ্লব, সেখানে আমরা কি দেখতাম পূর্ব রাজতন্ত্র ছিল। সেই রাজতন্ত্রের বিরুদ্ধে সেখানকার জনগণ আন্দোলন করার ফলে রাজতন্ত্রকে হটিয়ে দিয়ে কি করলো, একটা জাতীয়তাবাদী সরকার নিযুক্ত করলো। তো বলছে নবম শ্রেণীর যে তৃতীয় চ্যাপ্টারটা আছে বা তৃতীয় অধ্যায়টা যেটা আছে সেটা হচ্ছে রাজতান্ত্রিক আর জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত কেন হয়েছিল। কারণ নেপোলিয়ান যখন এসেছিলেন তখন কি করেছিলেন, মানুষকে বিপ্লব করতে শিখেছিলেন। আর একটা যেটা হচ্ছে মানুষের ভেতর একটা জাতীয়তাবাদী অর্থাৎ দেশের প্রতি অর্থাৎ নিজের জাতির প্রতি যে আকৃষ্ট হওয়া, নিজের জাতির হয়ে যে কথা বলা, অর্থাৎ সবার আগে দেশকে যে প্রাধান্য দেওয়া, সেটাই বলছে জাতীয়তাবাদী। ঠিক আছে, যেখানে অর্থাৎ কি থাকবে, সেখানে জনগণের দ্বারা সরকার নিয়ন্ত্রণ হবে এবং জনগণ তার আন্দোলন করবে, শাসকের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো নিয়ে আন্দোলন করবে এবং তার পাবে। কিন্তু রাজতান্ত্রিকে কী ছিল, রাজতান্ত্রিকে রাজা তার নিজের মতো, তন্ত্র মানে ব্যবস্থা, রাজ মানে রাজারা। তো রাজারা কি করবে, যেখানে রাজারা নিজের মতো করে তাদের কাছে কী থাকতো, তারা নাকি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা পেয়েছে, অর্থাৎ ঈশ্বর তাদেরকে সেই ক্ষমতা প্রদান করেছে। মানে বংশানুক্রমিকভাবে বলতে কি, মানে ওই বংশেরই তার ছেলে পরপর বংশানুক্রম মানে পরপর ভাবে কিন্তু তারই বংশের কেউ না কেউ রাজা হবে, যার ফলে না সেই দেশে একটা একনায়কতন্ত্র সৃষ্টি হয়ে যায়। একনায়কতন্ত্র মানে কি, ওই একজনই, একটাই পোস্ট, বাকি কিছু নেই। ব্যাপারটা বুঝতে পারছি। আর জাতীয়তাবাদীতে কী হবে, যেখানে মানুষ সব কথা বলবে। কিন্তু নেপোলিয়ানও মানুষকে বলেছিল, মানুষ যেটার জন্য লড়াই করেছিল সাম্য মৈত্রী স্বাধীনতা, কিন্তু নেপোলিয়ান সাম্য মৈত্রী দিয়েছিল কিন্তু স্বাধীনতাটা দেয়নি মানুষকে। সেও কিন্তু একনায়কতন্ত্র সৃষ্টি করেছিল এবং সে আস্তে আস্তে করতে কী করেছিল, সাম্রাজ্য বিস্তার করেছিল এবং সাম্রাজ্য বিস্তার করে ফ্রান্সের বাইরে সেখানেও তিনি জাতীয়তাবাদীর অর্থাৎ নিজের জাতির প্রতি, নিজের দেশের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার একটা বার্তা কিন্তু তিনি দিয়ে গেছেন। ঠিক যেমন ফ্রান্সে দিয়েছেন যে ফ্রান্সের মানুষকে একত্রিত করা। চারদিকে তিনি এত বিপ্লব করেছেন যার জন্য তাকে বিপ্লবের সন্তানও বলা হয়, নেপোলিয়ান বোনাপার্টকে। তার আমলে এমন গোটা বিশ্ব যাকে ওকে ভয় পেত, তার বিরুদ্ধে করতে। কিন্তু আস্তে আস্তে যে কাহারও সমান সময় যায় না, ঠিক তেমনই নেপোলিয়ান একটা সময় উত্থান হয়েছে, পতন হয়েছে। এই পতন হবার পরে যেটা সব থেকে বেশি হলো, একটা ছিল ফ্রান্সের বিপ্লবের আগে রাজতন্ত্র, আর নেপোলিয়ানের সময় ছিল জাতীয়তাবাদী। এই দুটোর মধ্যে লাগলো এবার সংঘাত। কারণ কি, শুধু ফ্রান্সে না তো, এবার ফ্রান্সের বাইরে যে ইউরোপীয় দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে তো এবার অনেকের মধ্যে বিরোধ শুরু করলো। মানুষের ভিতরে যদি এখনই জাতীয়তাবাদ তুলেই দিই, যদি এখন মানুষ গড়ে তোলে আরও বেশি করে, তাহলে তো রাজতান্ত্রিক খাতরা হবে, অর্থাৎ রাজতন্ত্র কোনোভাবেই আর ফেরত আসবে না। এবার নেপোলিয়নের পতনের পরেই কিন্তু এটার বীজ কিন্তু বপন হয়ে গেছে। তো তখন থেকে কি আসলো, জাতীয়তাবাদ, যেটা আমি বললাম জাতীয়তাবাদ, বলে দিচ্ছে আবার যে জাতীয়তাবাদটা কি, যেখানে হচ্ছে ফ্রান্সে যেভাবে রাজতন্ত্র, অভিজাততন্ত্র, যে পুরাতন তন্ত্র ছিল, যে তন্ত্র মানে ব্যবস্থা,
সেগুলোর বিরুদ্ধে, অর্থাৎ এই রাজতন্ত্রের প্রতি বিরুদ্ধে হয়ে দেশ এবং জাতির আনুগত্য পাওয়া। দেশ আর জাতির আনুগত্য, অর্থাৎ দেশ সর্বোপরি, সবার আগে কে থাকবে? দেশ সর্বোপরি। এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কী হয় বলতো, ফ্রান্সের জনগণ আস্তে আস্তে কী হয়? একত্রিত হয়, ঐক্যবদ্ধ হতে শুরু করে। ফ্রান্সে যেভাবে বিদেশি শক্তির আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু ফ্রান্সের লোক কিন্তু ঐক্যবদ্ধ হতে থাকে এবং দেশে একটা আইন কানুন চালানো শুরু করে। ফ্রান্সের এরকম জাতীয়তাবাদ দেখে ফ্রান্সের বাইরে এরকম জাতীয়তাবাদ কিন্তু চালু হয়। অন্যান্য দেশে, ইতালি, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, বেলজিয়াম, বিভিন্ন দেশে সেম, তারাও কিন্তু জাতীয়তাবাদীতে কিন্তু আকৃষ্ট হতে শুরু করে। যে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ জাতীয়তাবাদ, আর কিছু না। রাজতান্ত্রিক এতদিন ছিল, আমাদের কোনো কিছু উন্নতি হয়নি, এবার সবার আগে কী নিয়ে আসতে হবে? জাতীয়তাবাদ নিয়ে আসতে হবে। শুধু ফ্রান্সে জাতীয়তাবাদ গড়ে তোলেনি, বাইরের দেশগুলোতে কিন্তু আস্তে আস্তে জাগতে শুরু করলো। তার মধ্যে সেই দেশগুলো হচ্ছে ইতালি, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, বেলজিয়াম, বলকান, এইসব অঞ্চল, বিভিন্ন অঞ্চল কিন্তু। তো প্রত্যেকটা দেশ এবার কী হলো বলতো, নিজের স্বাধীনতা দাবি করতে শুরু করলো, যে আমরা আর বিদেশি শক্তির গোলামি করব না, বা রাজতন্ত্রের আর গোলামি করব না। আমাদের কি প্রয়োজন এখন? নিজস্ব স্বাধীনতা। এবার স্বাধীনতা চাইলে কি দিবে? সেখানেই তো গণ্ডগোল। মানুষ চায় জাতীয়তাবাদী, অর্থাৎ মানুষ যেখানে সর্বোপরি হবে, সকল ক্ষমতার উৎস মানুষের হাতে থাকবে, কিন্তু না। ঠিক আছে, এখান থেকে কিন্তু স্টার্ট হলো রাজতান্ত্রিক আর একটা জাতীয়তাবাদী ভাবধারা। কারণ কোনো একটা পক্ষ, যারা শাসক শিবির ছিল, তারা চাইছে রাজতন্ত্র আবার পুনরায় ফিরে আসুক, কিন্তু মানুষের জনগণ যেটা চেয়েছিল, ফ্রান্সে যেটা হয়েছিল, নেপোলিয়ন যে জিনিসটা ঘটিয়ে গেছিলেন, অর্থাৎ কি জাতীয়তাবাদী, মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের হয়ে লড়াই করতে হবে, অর্থাৎ মানুষকে স্বাধীনতার যে আর্জি, এই যে প্রত্যেকটা দেশে যে ছড়িয়ে পড়ছিল জাতীয়তাবাদী আন্দোলনগুলো না, সেগুলাই সবার আগে কি বলতো, এই অভিজাতদের, এই যারা রাজতন্ত্রের, তাদের মধ্যে কিন্তু একটা শুরু হয়। কিভাবে? এবার যেটা আমরা দেখব, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদীর ভাবধারার দ্বন্দ্ব, অর্থাৎ সংঘাতটা। আমরা জাতীয়তাবাদটাও বললাম আর রাজতন্ত্রটাও পড়লাম। তবু বলছে আস্তে আস্তে যেভাবে মানুষ জাতীয়তাবাদী, উদারতন্ত্র এবং গণতান্ত্রিক ভাবধারার দিকে এগোচ্ছে, অন্যদিকে যারা রাজতন্ত্রের প্রবল অনুরাগী, অর্থাৎ যারা রাজতন্ত্র চায়, তাদের মধ্যে কিন্তু একটা, তারা কি চায় যে রাজতন্ত্র আবার ফিরে আসুক। যেমন নেপোলিয়ন কী করেছিল, বিপ্লবের মাধ্যমে তো ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে, কিন্তু যখন নেপোলিয়ন বসলো স্বয়ং সম্রাট হিসেবে, তখন নিজেই আবার রাজতন্ত্রকে পুনরায় চালু করে দিলেন। মানুষকে আশা দিয়ে আসলো যে রাজতন্ত্র থাকবে না বা কিছু, কিন্তু নিজে আবার রাজতন্ত্র নিয়ে আসলো। কীভাবে? রাজতন্ত্র নেই, তারই তো, তার ভাইকে জোসেফ বোনাপার্ট, লুইস সবাইকে তো তার নিজেরই বংশ বৃদ্ধি করতে হবে, নিজেরই বংশদেরকে দিয়ে বসে থাকলো বিভিন্ন জায়গায় শাসক হিসাবে, তো নিজেই আবার কি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলো। সেখানে তো জনগণের কথা মানা হয়নি, মানা হয়েছে কি? মানা হয়নি। তারপরে ভিয়েনা সম্মেলন, এরপরে জানতে পারো ভিয়েনা সম্মেলন কি, আমি তার আগে বলে দিচ্ছি। ভিয়েনা সম্মেলনে একটা হচ্ছে নীতি নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি। এবং সেই নীতির মাধ্যমে কী করা হয়েছিল, জাতীয়তাবাদী ভাবধারাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। যে জাতীয়তা ভাবধারী কোনো থাকবে না, কি থাকবে, আবার রাজতন্ত্রকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসো। মানুষ যে জাতীয়তাবাদীতে বিশ্বাসী ছিল, সেটা টোটালটা বন্ধ করে। তারা জানে তো, যদি জাতীয়তাবাদী শুরু হয়ে যায়, ভাবধারা যদি শুরু হয়ে যায়, তাহলে তো আর রাজতন্ত্রের কোনো খাওয়া হবে না। তাই এবার দেখবি সব একসাথে জোটবদ্ধ হতে শুরু করে যে না, রাজতন্ত্র আবার ফিরিয়ে নিয়ে আসো। এবং অভিজাততন্ত্র কী চেয়েছিল বলে, বিপ্লবের ফলে তো বিভিন্ন দেশে অভিজাতদের যে বিশেষ একটা অধিকার ছিল, সেটা তো ধ্বংস হয়ে গেছে।
ধ্বংস হয়ে গেছে এই আন্দোলনের ফলে। এবার দেখছে অভিজাতদেরকে যদি বাঁচাতে হয় তাহলে রাজতন্ত্র আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ তার পূর্ব জমিগুলো বা রাজনৈতিক ক্ষমতা কিন্তু ফিরে পাওয়া সক্ষম হবে না। এইভাবে যদি মানুষের ভিতরে যদি জাতীয়তাবাদী আন্দোলন সত্য থাকে, তারা বলে না রাজতান্ত্রিক নিয়ে আসতে হবে। যাজকরাও তাই, তাদেরকে তো দেখলাম আমরা ফরাসি বিপ্লবের পালিয়ে পালিয়ে যেতে হলো, তারাও চাইছে রাজতন্ত্র ফেরত আসুক। তখনই মানুষের মধ্যে কী হচ্ছে, একটা ক্লাস তৈরি হলো। এবার কী করলেন বলতো, এখানে দেখছে গোটা বিশ্বতে এবার লিডার নেই, গোটা বিশ্বতে এবার লিডার নেই, নেপোলিয়ন খতম, পতন হয়ে গেছে। এবার অস্ট্রিয়া, যেখানে প্রধান যে 4টি দেশ নেপোলিয়নকে যে ধ্বংস করেছিল বা নেপোলিয়নের পতনের দিয়েছিলেন, সেটা হচ্ছে বিগ ফোর। কে সেটা? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, এই 4টা দেশ নেপোলিয়নের পতনের রূপকাঠি তৈরি করছে, টোটাল প্ল্যান মাফিক। এবার দেখলো বিশ্বে তো কেউ নেই। এবার অস্ট্রিয়া কি বললো, যে বিশ্বে তো একবার একটা কাউকে নেতা প্রয়োজন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অস্ট্রিয়ার চ্যান্সেলর অর্থাৎ প্রিন্স মেটারনিক কী করলে, সমস্ত দেশের ইউরোপের দেশদের কী করলেন, ইউরোপীয় কান্ট্রিগুলোকে কী করলেন, ভিয়েনাতে আসার জন্য অনুরোধ জানালেন। ঠিক আছে, অনুরোধ জানালেন। তারা নামমাত্র আসবে, শুধু আসলো না হচ্ছে রোমের পোপ, আর আসলো না তুরস্কের সুলতান। বাকি মোটামুটি প্রায় সব দেশই এসেছে ইউরোপের, কিন্তু কে কে আসে নাই, রোমের পোপ আর হচ্ছে তুরস্কের সুলতান। এবার নামে মানে গোটা বিশ্বকে দেখাচ্ছি যে আমি এতগুলো দেশকে ডেকেছি, কিন্তু যা ডিসিশন সবে 4টা দেশই নিয়েছে, যেটাকে বলা হচ্ছে বিগ ফোর। সে 4টা দেশই নিয়েছে, এটা হচ্ছে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া আর ইংল্যান্ড। এই 4টা দেশকে বলা হয় বিগ ফোর। মানে তাদেরকে ডাকলো, ঠিক আছে, ডেকে নিয়ে মানে তাদেরকে ওই পুতুলের মতোই বসিয়ে রাখা, এটাই মানে সভাটাকে বাড়ানোর জন্য, আর কিছু না। আর মেন ডিসিশন কারা নিয়েছে, হচ্ছে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া আর ইংল্যান্ড। কার্যত বাকি দেশগুলো দর্শকের ভূমিকা পালন করেছে, অর্থাৎ গিয়ে তারা দেখতে গেছে যে কি হচ্ছে না হচ্ছে। আর প্রধান ভূমিকা কারা নিয়েছে, বিগ ফোর। তাহলে বিগ ফোর কী কী, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া আর হচ্ছে ইংল্যান্ড। এবং সেই সম্মেলন ডাকা হয়, সেই সম্মেলনে 3টি নীতি ধারণ করা হয়, 3টি নীতি। ঠিক আছে, মানে ভিয়েনা সম্মেলন ডাকলাম তো কাকে, অ্যাকচুয়ালি ভিয়েনা সম্মেলন ডাকার মোটিভটাই হচ্ছে ফ্রান্সকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। যেহেতু নেপোলিয়ন সাম্রাজ্য বিস্তার করেছিল, বড় বড় সাম্রাজ্য তার কাছে ছিল, অর্থাৎ ফ্রান্সকে একদম কলাপস করে দাও, ফ্রান্সকে নাস্তানুবোধ করে দাও। কারণ ফ্রান্সের সেই হিসাবে প্রতিনিধি ছিল না। এবার যে ছিল তাকে যেন সব কিছু মেনে নিতেই হবে, অতগুলো দেশের পক্ষে তাদের চাপে নতি স্বীকার করতেই হবে, তাই কি না। নেপোলিয়ন বোনাপার্ট করছে যেসবগুলো, ঠিক আছে, তারপরে কি এবার সেই দেশের যে প্রতিনিধি থাকে তাকে করতে হবে, চাপের কাছে নতি স্বীকার করতেই হবে। এবার একটা লোককে চারদিক দিয়ে যদি ক্রিমিনাল চেপে ধরে, তো সে কী করবে, ওকে এবার যা বলবে ওই লোকগুলো ওকে তাই করতে হবে। তো ফ্রান্সের ক্ষেত্রে তাই হয়েছে, ভিয়েনা সম্মেলনে অ্যাকচুয়ালি তাই হয়েছে। অ্যাকচুয়ালি ভিয়েনা সম্মেলনে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এই 3টা নীতি নেওয়া হয়েছিল। মানে সব থেকে বেশি এখানে স্বার্থ ছিল অস্ট্রিয়া। 4টা দেশের তো স্বার্থ আছে, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ডের স্বার্থ তো আছে, কিন্তু সব থেকে বেশি কেউ যদি ভোগ করে থাকে সেই অধিকার, বিশেষ অধিকার, সেটা হচ্ছে অস্ট্রিয়া।
তো নীতিগুলো কি কি? তিনটা নীতি বললাম। একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি, দুই হচ্ছে ক্ষতিপূরণ নীতি, তিন হচ্ছে শক্তি সাম্য নীতি। তাহলে ভিয়েনা সম্মেলনে কটা নীতি গ্রহণ করা হয়েছিল? তিনটি। কি কি? ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, আর শক্তি সাম্য নীতি। ভিয়েনা সম্মেলন কোথায় হয়েছিল? ভিয়েনা। কোথায় ওটা? অস্ট্রিয়ার রাজধানী। কে সভাপতিত্ব করেছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিখ। তাহলে ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। তাহলে ভিয়েনা সম্মেলনে কারা কারা আসে নাই? একটা হচ্ছে রোমের পোপ আর একটা তুরস্কের সুলতান। প্রায় 39টা দেশ কিন্তু এখানে এসেছিল। কটি? ইউরোপের 39টি দেশ এখানে এসেছিল। আর নেতৃত্ব কে দিচ্ছিলেন? রাশিয়া। প্রধান কে ছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে যেরকম প্রধানমন্ত্রী বলি, ওদের ওখানে চ্যান্সেলর বলে। ঠিক আছে? ওদের ওখানে চ্যান্সেলর। আমাদের এখানে চ্যান্সেলর তো কলেজের বলি ভিসিকে, ভাইস চ্যান্সেলর। কিন্তু ওখানে চ্যান্সেলর মানে হচ্ছে ওখানকার একটা গোটা দেশের প্রধানমন্ত্রী। আমাদের এখানে চ্যান্সেলর মানে একটা বলছি ইউনিভার্সিটির ভিসি বলছি, ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর। প্রিন্সিপালকে আমরা ভিসি চ্যান্সেলর বলতেছি। কিন্তু ওরকম যে চ্যান্সেলর যে হয়েছে, সে চ্যান্সেলর হচ্ছে কোনো একটা দেশের আবার প্রধানমন্ত্রী। অন্যান্য দেশের চ্যান্সেলর মানে প্রধানমন্ত্রী প্রায়। ঠিক আছে? তো কটা নীতি নেওয়া হয়েছিল? তিনটি। তাহলে বিগ ফোর নামে কারা কারা পরিচিত? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। কতগুলো দেশ এসেছিল? 39টি। কোন কোন দেশ আসেনি? রোমের পোপ আর তুরস্কের সুলতান। কটা নীতি নেওয়া হয়েছিল? তিনটে। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, আর হচ্ছে শক্তি সাম্য নীতি। এবার যেটা দেখব, ন্যায্য অধিকার নীতিটা কি? বলছে ন্যায্য অধিকার নীতি কি নিল বলতে? বলছে প্রাক ফরাসি বিপ্লব। প্রাক ফরাসি বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে, অর্থাৎ আগে ইউরোপে যে রাজনৈতিক ব্যবস্থা ছিল, অর্থাৎ যে রাজতন্ত্র চলছিল, সে রাজতন্ত্রকে আবার পুনরায় করে সে রাজবংশগুলিকে সিংহাসনে বসাও। অর্থাৎ পুনরায় আবার রাজতন্ত্রকে নিয়ে আসো। যার ফলে ফ্রান্সের বুর্ব রাজবংশকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা হয় এবং বুর্ব বংশের অষ্টাদশ লুই সিংহাসন লাভ করেন। কাকে বসালো তাহলে? অষ্টাদশ লুইকে বসিয়ে দিল। এদিকে স্পেন, সিসিলি ও নেপলসে পূর্ব অংশের অন্যান্য শাখাগুলো, মানে পূর্ব অংশেরই ভাগ, তারা অন্য ওই জায়গাগুলোতে বসে পড়লো। তাই ন্যায্য নীতির মাধ্যমে কী দেখলাম? যে আবার পুরাতন কী বলে পুরাতনতন্ত্র, অর্থাৎ আবার পুনরায় রাজতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসলো। রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার পরে কী হলো? পূর্ব রাজবংশ আবার পুনরায় প্রতিষ্ঠিত হলো। সেখানে সিংহাসনে কে বসলো? অষ্টাদশ লুই। আর বাকি যে ফ্রান্স যেসব জায়গাগুলোকে নিয়েছিল সাম্রাজ্য বিস্তার করে নেপোলিয়ান, সেই সব জায়গার মধ্যে মানে নেপল, সিসিলি, স্পেন, এই সব জায়গাগুলোতে কী হলো? পূর্ব বংশেরই প্রতিনিধি বসতে শুরু করলো। যেমন হল্যান্ডে বসে গেল অরেঞ্জ বংশ, সার্ডিনিয়া আর পিডমন্টে বসলো স্যাভয় বংশ, আর মধ্য ইতালিতে বসলো কি? পোপের শাসন। পোপ মানে গির্জার প্রধান যে হয় সে চালাবে। বুঝা গেল? তাহলে ফ্রান্সে কী আসলো? আবার পূর্ব রাজতন্ত্র আসলো। হল্যান্ডে কী আসলো? অরেঞ্জ বংশ। সার্ডেনিয়া ও পিডমন্টে কী আসলো? স্যাভয় বংশ। আর ইতালিতে আসলো হচ্ছে পোপ শাসন করবে। আর উত্তর ইতালি এবং জার্মানি কী হয় বলতো? উত্তর ইতালি আর জার্মানি কী করলো বলতো? অস্ট্রিয়া নিজে নিয়ে নিল, অর্থাৎ নিজের দখলে নিয়ে নিল অস্ট্রিয়া। উত্তর ইতালি আর জার্মানিকে কী করলো?
নিজের দখলে নিয়ে সেখানে কি করলেন বলতো, হ্যাবসবার্গ রাজবংশকে অস্ট্রিয়ার সিংহাসনে বসলেন। হ্যাবসবার্গ, তাহলে অস্ট্রিয়ার রাজবংশের নাম কি ছিল, কি হ্যাবসবার্গ। যদি বলে হল্যান্ডে কোন বংশ বসলো, অরেঞ্জ বংশ। পিডমন্টে আর সার্ডিনিয়াতে স্যাভয় বংশ। আর মধ্য ইতালিতে কি বসলো, পোপ। আর উত্তর ইতালি আর জার্মানি কি করলো, অস্ট্রিয়া নিজের দখলে নিল, সেখানে কাকে বসালো, হ্যাবসবার্গ বংশকে। তো বলছে তারা ন্যায্য অধিকার নীতি চালু করলেও, এখানে না ন্যায্য মানে কি, তাহলে সবার সাথে ন্যায় করা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি না, সবার সাথে এখানে ন্যায় করা হয়নি। বলছে কেন, বলছে ভেনিস আর জেনোয়ায় বিপ্লবের পূর্ববর্তী, অর্থাৎ বিপ্লব হওয়ার আগে রাজতন্ত্রকে ফিরে আনা হয়নি। আমি যদি সব জায়গায় রাজতন্ত্র ফিরে নিয়ে আসি, তাহলে আমাকে সবগুলো জায়গাতে রাজতন্ত্র ফিরিয়ে আনতে হবে তো। কিন্তু কী করলো বলতো, ভেনিস আর জেনোয়াতে নিয়ে আসলো না। কী করলো বলছে, অন্যায়ভাবে বেলজিয়ামকে হল্যান্ডের সাথে যুক্ত করে দিল, আর ডেনমার্কের অধীনস্থ নরওয়েকে এবং সুইডেনের সঙ্গে যুক্ত করা হয়। বলছে ডেনমার্কের অধীনে যে নরওয়ে ছিল, সেই নরওয়েকে কোথায় যুক্ত করে দিল, সুইডেনের সাথে। তাহলে কোথায় ন্যায্য হলো? তুমি কি করলা, প্রত্যেকটা জায়গায় বিপ্লবের পূর্ববর্তী যে অবস্থা ছিল, অর্থাৎ যথাস্থিতি, অর্থাৎ যখন যে স্থিতিতে ছিল সেই স্থিতিতে রাখার চেষ্টা করলে তুমি, যে বিপ্লবের পূর্বে যে স্থিতি ছিল সেই স্থিতি থাক। তাহলে তো তোমাকে সব জায়গায় তাই করতে হবে, কিন্তু সেটা কিন্তু ভেনিস আর জেনোয়াতে তিনি করলেন না, সেখানে কিন্তু তিনি রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসলেন না। তাহলে এখানে ন্যায্য হলো না। আর কি করলেন বলতো, বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে, বেলজিয়ামকে কি করলেন, হল্যান্ডের সঙ্গে যুক্ত করে দিল, আর ডেনমার্কের কাছ থেকে নরওয়েকে নিয়ে কার সাথে যুক্ত করলো, সুইডেনের সঙ্গে। তাহলে কোথায় ন্যায্য হলো না। তাহলে এটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি। তাহলে ন্যায্য অধিকার নীতি সম্পর্কে কি জানতে পারলাম, যেখানে নতুন করে রাজতন্ত্র ফিরে নিয়ে আসা, ফ্রান্সে আবার পূর্ব রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, যেখানে কে বসলো, অষ্টাদশ লুই, আর হল্যান্ডে বসলো অরেঞ্জ বংশ, সার্ডিনিয়া পিডমন্টে বসলো স্যাভয় বংশ, আর মধ্য ইতালিতে কে বসলো, পোপ, আর উত্তর ইতালি এবং জার্মানিতে কে বসলো, জার্মানিকে কী করলো বলতো, অস্ট্রিয়ার হাতে নিয়ে নিল, যার ফলে কি হ্যাবসবার্গ রাজবংশ। তাহলে অস্ট্রিয়াতে কোন রাজবংশ বসলো, হ্যাবসবার্গ। ক্লিয়ার? এবার যেটা দেখবো, ক্ষতিপূরণ নীতি। মানে ক্ষতিপূরণ নীতি মানে কি, তাহলে কি নেপোলিয়ান যেসব দেশগুলোতে যুদ্ধ হয়েছে, অর্থাৎ সেই সব দেশগুলো ক্ষতিপূরণ নেবে, তাই তো, তাই কি না? তো কী করলো, ক্ষতিপূরণ 4টা দেশই নিল, এই অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। যে দেশগুলোর ক্ষতি হয়েছে তাহলে সেই দেশগুলোতে ক্ষতিপূরণগুলো নেবে। কী করলো জানিস, বলছে ক্ষতিপূরণ হিসাবে, অর্থাৎ নেপোলিয়নের কাছে যেসব সাম্রাজ্যগুলো ছিল সেগুলোকে এবার কেড়ে নিয়ে নিজেদের মধ্যে যুক্ত করো। অস্ট্রিয়া কী করলো বলতো, অস্ট্রিয়ার কাছে আসলো উত্তর ইটালির লম্বার্ডি, ভেনেসিয়া, পোল্যান্ডের কিছুটা অংশ, টারোল, ইলেরিয়া, মধ্য ইতালির পারমা, মডেনা, টাস্কানি। প্রাশিয়া লাভ করলো স্যাক্সনির উত্তরাংশ, পোজেন, থর্ন, ডানজিক, রাইন অঞ্চল, আর পশ্চিম পোমেরেনিয়া। রাশিয়া লাভ করলো হচ্ছে ফিনল্যান্ড, বেসারাবিয়া এবং পোল্যান্ডের বড় একটা অংশ নিয়ে নিল। আর ইংল্যান্ড কী নিল বলতো, বলছে ইউরোপের বাইরে, ইংল্যান্ড তো সেয়া না, বাইরে মাল্টা দ্বীপ, আইনীয় দ্বীপপুঞ্জ, হেলিগোল্যান্ড, কেপ কলোনি, ত্রিনিদাদ, মরিশাস, সিংহল, বিভিন্ন সামরিক এবং বাণিজ্য কেন্দ্রগুলো নিয়ে নিল।
ও তো জানে যে পরবর্তী যুদ্ধ অর্থনৈতিকভাবে হবে। সেখানে কী করলো বলতো, বাণিজ্য কেন্দ্রগুলো যে মেন জায়গায় দেখলে বাণিজ্য করতে হবে, নিজের অ্যাকচুয়ালি নিজের যে নৌশক্তিকে আরও বেশি করে বৃদ্ধি করলো। এরা তো জায়গা নিল, ঠিক আছে, এরাও নিল, কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ড কী চেয়েছিল জানিস? এই দ্বীপপুঞ্জ আর বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে নিজের নৌশক্তির প্রভাব বিস্তার করা। এটাই ছিল ক্ষতিপূরণ নীতি। অর্থাৎ ইংল্যান্ড, প্রাশিয়ার, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন সহ যে ইউরোপের বিভিন্ন দেশে নেপোলিয়নের যুদ্ধের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতিপূরণ নীতির দ্বারা কী করতে চেয়েছিল, সেই দেশগুলিকে বিভিন্ন ভূখণ্ড ক্ষতিপূরণ হিসেবে চেয়েছিল। সেই দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। নেপোলিয়ন হাতে যেসব দেশগুলো ছিল সেগুলাই তারা নিজেদের মধ্যে যুক্ত করে নিল। তো বাকি 39টা দেশ ছিল, তো তারা কি করলো, 4টা দেশের নিজেদের মধ্যেই ভাগ বাটার, একতলা ভাত দিয়েছে, 4 ভাগে ভাগ করলাম, 4 জন নিয়ে নিলাম বেটে যে যার মতো। ব্যবস্থাটা তাই। শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য মানে কি? সমানতা, অর্থাৎ সবার শক্তি সমান হবে, কিন্তু অ্যাকচুয়ালি না। বিজয়ী শক্তিবর্গ চেয়েছিল ফ্রান্স যেন আর কখনো উঠে না দাঁড়াতে পারে, ফ্রান্স যেন আর ভবিষ্যতে শক্তিশালী না হয়ে উঠতে পারে, অর্থাৎ ইউরোপের শান্তি যেন বিঘ্নিত না করতে পারে। সেটাই তাদের মেন লক্ষ্য ছিল। এই শক্তিসাম্য নীতির দ্বারা বলছে এমনভাবে পঙ্গু করে দেবো ফ্রান্সকে, ফ্রান্স উঠতেই পারবে না, আর শক্তিশালী নিজেকে বানাতেই পারবে না। কি করে বানাবে? বলছে ফ্রান্সের শক্তি কমানোর জন্য কী বলে জানে, ফ্রান্সের যে পূর্ব সীমানা, নেপোলিয়নের আসার আগে ফ্রান্সের যে সীমানা ছিল সেই অবধি তাকে করে দিল, তার সীমানা কেটে দিল। অর্থাৎ এতদিন ধরে যে নেপোলিয়ন যুদ্ধ করে এতগুলো জায়গা যুদ্ধ জয় করেছিল, সেসব জায়গাগুলো টোটাল গেল। আরও ইন্টারেস্টিং বাত আছে যেটা বলছে ফ্রান্সের ভেতরে থাকা সেনাবাহিনীকে ভেঙে দিয়ে ফ্রান্সের খরচেই, ভাব, ফ্রান্সের যে সেনাবাহিনী ছিল তাটা টোটাল বন্ধ, ব্যান্ড, ফ্রান্সের কোনো সেনাবাহিনী থাকবে না। ফ্রান্সের খরচে মিত্রপক্ষের সেনাবাহিনী ফ্রান্সকে প্রহরী দিবে। মানে ভাব, আমার ঘরকে আমার প্রতিবেশীকে দিয়ে রক্ষা করাবো, মানে আমার যা শত্রু যারা তাদেরকে দিয়ে আমি রক্ষা করাবো, ভাবতে হলে। তো অস্ট্রিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া তাই ভেবেছিল। ফ্রান্সের সেনাবাহিনী টোটাল ভেঙে দিল। এবার ফ্রান্সের টাকা দিয়ে 5 বছরের জন্য মিত্রপক্ষ সেনা তাদের দেশে মোতায়েন করলো। অর্থাৎ মিত্রপক্ষের সেনাবাহিনীরা ফ্রান্সের পাহাড় দেবে, বর্ডার, ফ্রান্সের সেনাবাহিনী না। অর্থাৎ ফ্রান্সকে উঠতেই দেবো না, কোমরই ভেঙে দেব, তো উঠবে কোন দিক দেব? ক্ষতিপূরণ হিসাবে 70 কোটি ফ্রাঙ্ক, অর্থাৎ ফ্রান্সের মুদ্রা 70 কোটি ফ্রাঙ্ক, সেই সময় ভাব 1815 খ্রিস্টাব্দের ঘটনা, 210 বছর আগের ঘটনা, ভাবতে হলে। সেই সময় 70 কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণের অর্থ তার কাছ থেকে নিয়েছে। আর ফ্রান্সকে বেস্টুনি নীতির দ্বারা ফ্রান্সকে চারিদিক দিয়ে তার সৈন্যবাহিনীতে ঘিরে দেওয়া, বিভিন্ন দেশ মিলে তাকে একদম ঘিরে ধরো, অর্থাৎ ফ্রান্স যেন উঠতেই না পারে আর। তাহলে কোথায় শক্তিসাম্য নীতি হলো? এখানে একটাই নীতি পালন হলো, যে ফ্রান্সকে বিপর্যস্ত করো, অর্থাৎ ফ্রান্সের কোমরই ভেঙে দাও, যেন উঠতেই না পারে, মানে ওর আর কোনো শক্তিশালী না যেন হতে পারে, ইউরোপের শান্তি যেন বিঘ্নিত না করতে পারে। তার সমস্ত সেনাবাহিনীটাকে কী করে দিল বললো? ভেঙে দিল ভেতরে, এবং তাদেরই খরচে 5 বছরের জন্য কী হলো, মিত্রপক্ষের সেনাগুলোকে পাঠালো, তো তোমরা পাহারা দিবা। আর কী হলো বলতো? প্রায় 70 কোটি টাকা, 70 কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ নিয়েছে। আর ফ্রান্সকে চারিদিক দিয়ে বেষ্টনীর মতো, কী বলতো, চারিদিক দিয়ে তাকে ঘিরে রইল, অর্থাৎ ফ্রান্স কোনো মতেই যেন নিজেকে
আর শক্তিশালী না করতে পারে সামরিক দিক দিয়ে। তো ওটা কিসের শক্তি সাম্য নীতি হলো? শক্তি সমান হওয়ার কথা ছিল, কিন্তু না। কিন্তু বাকি দেশগুলো নিজেদের শক্তি কিন্তু আস্তে আস্তে করে বাড়াতে থাকলো। এই ছিল হচ্ছে তিনটি নীতি: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি।